একটা জমিদার বাড়ি। বাড়িটা অনেক পুরনো আর অপরিষ্কার। একটা মেয়ে একটা রুম ঝাড়ু দিচ্ছে। এমন সময় তার ফোনটি বেজে ওঠে। হ্যালো মা। কী রে, ঠিকমতো পৌঁছে গেছিস? হ্যাঁ, পৌঁছে গেছি তো, কিন্তু এটা কি কোনো থাকার জায়গা হলো? তুমি তো বলেছিলে দাদু অনেক বড় জমিদার ছিল, কিন্তু এই বাড়ি দেখে তো আমার আর জমিদার বাড়ি মনে হচ্ছে না। এর থেকে তো শহরে আমাদের নিজেদের বাড়িটাই অনেক ভালো। ও সব কথা রাখ এখন। তা থাকা খাওয়াতে তোর কোনো সমস্যা হবে না তো? না, আমি এসেই খেয়েছিলাম। নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছিল আর তার কলটাও কেটে যায়। এ কি হলো, এখানে নেটওয়ার্কটাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। যাই, আমি বরং জায়গাটা পরিষ্কার করে নিই। মায়া ঘরটা পরিষ্কার করতে যায় আর টেবিলের উপর একটি পুরাতন বই দেখতে পায়। বইটির নাম স্বপ্নপুরীর গল্প। এইটা কি, এত পুরাতন একটা বই, স্বপ্নপুরীর গল্প? বাহ, দেখে তো অনেক মজাদার মনে হচ্ছে, একটু পড়েই দেখি। মায়া টেবিলের সামনে বসে বইটা হাতে নেয়। এত পুরনো বই, কে জানে এর মধ্যে কি লুকিয়ে আছে। কত ধুলা জমেছে, এই বইগুলো কেউ কোনোদিন পড়েনি নাকি? বইটা খুলতে বইয়ের ভেতর থেকে আলোর রশ্মি বের হয়। আরে, এটা কি হচ্ছে? এমন আলো কোত্থেকে আসছে? আলোটা ধীরে ধীরে মায়াকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আলো তাকে এক নতুন জায়গায় নিয়ে যায়, নতুন একটি পরিবেশ, এক স্বপ্নের মতো জায়গা। মায়া চোখ খুলে নিজেকে এক অদ্ভুত সুন্দর জায়গায় খুঁজে পায়। হঠাৎ সে দেখে একটি গাছ হেঁটে যাচ্ছে। এটা স্বপ্নপুরী, যেখানে সবকিছুই স্বপ্নের মতো সুন্দর। পাখিরা গান গায়, গাছেরা হেঁটে চলে। অদ্ভুত এই জগতের মায়ায় আগমন হলো। আমি কি স্বপ্ন দেখছি? এটা কি সত্যি? গাছগুলো হাঁটছে কিভাবে? আকাশে মাছ উঠছে। আমি কোথায় এলাম? ধীরে ধীরে গাছটি তার সামনে আসে আর তাকে দেখে বলে, স্বাগতম ছোট্ট মানব, তুমি এখানে কেন? তুমি কথাও বলতে পারো? গাছ কি করে কথা বলে? আমাদের পৃথিবীতে সবকিছুই কথা বলে, তবে শুধু যারা মন দিয়ে শোনে তারাই তা শুনতে পায়। যারা নতুন কিছুর খোঁজে মগ্ন থাকে তারাই আমাদের রাজ্য খুঁজে পায়। তুমি এখানে কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন। আমি এখানে কি করে এলাম? আমি তো আমার ঘরে ছিলাম। এটা কোথায়? এটি স্বপ্নপুরী, যেখানে মানুষ তার কল্পনার সমস্ত রং দেখে। কিন্তু তুমি এখানে এসেছো এক বিশেষ কারণে। তোমার কৌতূহল আর সাহস তোমাকে এই পৃথিবীতে এনেছে। বিশেষ কারণ? কেমন কারণ? আমার জানা নেই, তবে রাজা তোমাকে সব বলবে। তিনি আমাদের সবকিছুর পথপ্রদর্শক। রাজপ্রাসাদের পথে যাও। মায়া গাছের কথা শুনে কিছুটা ভয় পায়, তবে তার চোখে সাহস দেখা যায়। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। মায়া এক সোনালী নদীর ধারে পৌঁছায়। নদীর উপরে রঙিন মাছ উঠছে। এসব কি দেখছি আমি? মাছ আকাশে উঠছে। হঠাৎ একটি ছোট্ট পাখি তার সামনে এসে বসে। পাখিটি বেশ সুন্দর এবং সোনালী পালকযুক্ত। তুমি তো অনেক সুন্দর। তুমি কি এই স্বপ্নপুরীর পাখি? হ্যাঁ, তবে তুমি কে? তুমি তো এখানকার কেউ নাও। আমার নাম মায়া। আমি হঠাৎ করে এখানে এসে পড়েছি, কিন্তু সবাই বলছে আমি এক বিশেষ কাজ করতে এসেছি। বিশেষ কাজ? ও আচ্ছা, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আমাদের রাজা বলেছিল কেউ একজন বাইরের জগৎ থেকে আসবে, যে আমাদের রক্ষা করবে। ছায়াদানব আমাদের রাজ্যে ঢুকে পড়েছে। সে আমাদের বাসিন্দাদের তাদের স্বপ্ন ভুলিয়ে দিচ্ছে। রাজা তোমাকে সাহায্য করতে বলেছেন। আমাকে? কিন্তু আমি কি করে সাহায্য করব? আমাকে কি করতে হবে? চলো আমার সাথে, আমি তোমাকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। এখানে সবাই মায়াকে জানে। মায়া এটা দেখে অবাক হয়ে যায়। পাখির সাথে সে জঙ্গলের সরু পথ দিয়ে হাঁটছে। হঠাৎ চারপাশে বাতাস ভারী হয়ে আসে। সবকিছু যেন থমকে যায়। অন্ধকারের এক বিশাল ছায়া ধীরে ধীরে মায়ের সামনে ভেসে ওঠে। এইটা ছিল ছায়াদানব। তার লম্বা শরীর আর তীক্ষ্ণ চোখ। মনে হচ্ছে এই রাজ্যে নতুন কোনো মানব প্রবেশ করেছে। সে এখানে স্বপ্নপুরীকে রক্ষা করতে এসেছে। তুমি কেন সবাইকে তাদের স্বপ্ন ভুলিয়ে দিচ্ছ? এই সুন্দর রাজ্য ধ্বংস করে দিচ্ছ। রক্ষা? সে একজন মানবের মেয়ে, আর আমি ছায়াদানব। এই রাজ্য আমার দখলে। কেউ আমাকে থামাতে পারবে না। তুমি যাই হও, আমি এই রাজ্যের বাসিন্দাদের সাহায্য করব।
তুমি তাদের সুখ কেড়ে নিতে পারবে না। তোমার সাহস আছে বটে, কিন্তু তুমি আমাকে কিভাবে থামাবে? তোমার কোনো শক্তি নেই, তুমি আমার সামনে তুচ্ছ। ছায়াদানব তার ছায়ার জাল মায়ার চারপাশে ছড়িয়ে দেয়, কিন্তু কিছুই হয় না। মায়া চমকে যায়। ছায়াদানব নিজেও বিস্মিত হয়, আবার শক্তি প্রয়োগ করে, কিন্তু কিছুই হয় না। কিভাবে? আমার শক্তি তোমার উপর কাজ করছে না কেন? মায়া, তুমি সত্যিই বিশেষ। রাজা বলেছিলেন তুমি আমাদের আশা। চলো আমরা এখন রাজপ্রাসাদে যাই। ছায়াদানব কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু কিছুই করতে পারে না। মায়া এবং পাখি এক বিশাল সোনালী প্রাসাদের সামনে এসে দাঁড়ায়। প্রাসাদের চারপাশে জ্যোতি ছড়াচ্ছে। রাজা সোনার সিংহাসনে বসে আছেন, তার চারপাশে জ্যোতির আলো। তিনি মায়ের দিকে তাকান এবং মৃদু হেসে কথা বলেন। স্বাগত মায়া, আমি জানতাম তুমি আসবে। আপনি জানতেন? কিন্তু কিভাবে? আমি তো আপনাকে চিনি না। কিন্তু আমি তোমাকে জানি। তুমি এই স্বপ্নপুরীর ভরসা। ছায়াদানব এই রাজ্যের শান্তি নষ্ট করছে, কিন্তু আমি তার বিরুদ্ধে কিছুই করতে পারছি না, কারণ তার শক্তি আমার চেয়ে অনেক ভিন্ন। তোমার মতো একজনকেই দরকার ছিল, যার হৃদয় বিশুদ্ধ আর ইচ্ছা শক্তি দৃঢ়। আমি তো শুধু একটি সাধারণ মেয়ে। আমি কিভাবে পুরো রাজ্যকে রক্ষা করব? তোমাদের মধ্যে এমন এক শক্তি আছে যা নিজেই তোমাকে পথ দেখাবে। ছায়াদানব তোমার সাহসের সামনে দুর্বল। তুমি তার মায়াজাল ভেদ করতে পারো। কিন্তু আমি জানি না কিভাবে এই শক্তি কাজে লাগাতে হয়। আমাকে কি করতে হবে? তোমাকে স্বপ্নগাছের বীজ খুঁজে আনতে হবে। সেটাই আমাদের একমাত্র আশা। বীজটি রাজ্যের কেন্দ্রে লুকানো আছে, যেখানে ছায়াদানবের সক্ষমতা সবচাইতে বেশি। কিন্তু এই পথ এতটা সহজ হবে না, তোমাকে অনেক বাধা পেরিয়ে যেতে হবে। যদি আমার জন্য এই স্বপ্নপুরীতে শান্তি ফিরে আসে, তবে আমি এই পথ পাড়ি দিতে রাজি। পথ অবশ্যই কঠিন, কিন্তু তুমি একা নও। পাখি তোমার পথ প্রদর্শক হবে, আর তোমার সাহস হবে তোমার শক্তি। তবে মনে রেখো, পথে 3টি পরীক্ষা রয়েছে। প্রথমটি তোমার বুদ্ধির, দ্বিতীয়টি তোমার সাহসের, এবং তৃতীয়টি তোমার হৃদয়ের। আমি প্রস্তুত। এই সুন্দর রাজ্যকে রক্ষা করতে আমি সবকিছুই করব। তোমার এই আত্মবিশ্বাসী আমার রাজ্যের আশার আলো। যাও মায়া, তোমার জন্য আমি অপেক্ষা করব। মায়া স্বপ্নপুরী রাজ্যে এক নতুন গন্তব্য নিয়ে পাখির সাথে এগিয়ে যেতে থাকে। এই স্বপ্নপুরীর গল্প একমাত্র মায়া সম্পূর্ণ করতে পারে। এই গন্তব্যে পাখি তার সঙ্গী। তারা হাঁটতে থাকে। মায়া এবং পাখি রাজ্যের গভীর অংশে পৌঁছে যায়। চারপাশে পরিবেশ আরো রহস্যময় ও অদ্ভুত হয়ে ওঠে। এখানে পথ নিজেই জীবন্ত। পাহাড় গর্জন করে কথা বলে। মায়া একটি সরু পথে এগোতে থাকে। হঠাৎ পথ তার সামনে থেকে সরিয়ে নেয় এবং কথা বলতে শুরু করে। তোমাকে গাছের কাছে যেতে হলে আমাকে পেরোতে হবে, কিন্তু আমার উপর দিয়ে হাঁটতে চাইলে তোমাকে ধাঁধার উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারো, তবে তুমি এই পথেই হারিয়ে যাবে। ধাঁধা? কেমন ধাঁধা? যতই কাঁদছ আমি ততই বড় হই। বুঝতে পারো কি আমি কে? এইটা তো গাছ বা জীব নয়। হ্যাঁ, উত্তরটা হলো গর্ত। তুমি যতই মাটি খুঁড়ো, গর্ত তত বড় হয়। বাহ, তুমি সত্যি বুদ্ধিমান। যাও, তোমার জন্য আমি পথ খুলে দিলাম, কিন্তু সাবধান, সামনে তোমার জন্য আরো নানান রকম প্রতিবন্ধকতা অপেক্ষা করছে। পথ সোজা হয়ে যায় আর মায়া পাখির সঙ্গে হাঁটতে থাকে। এই অদ্ভুত স্বপ্নপুরীর গল্প আমি কখনোই বলতে পারবো না। জানি না সামনে আরো কি আসবে। মায়া একটি বিশাল পাহাড়ের কাছে পৌঁছে যায়, যা তার পথ আটকে রেখেছে। পাহাড়টি জীবন্ত হয়ে ওঠে। তার মুখের মতো অংশ খুলে যায় এবং কথা বলে। তুমি কি মনে করো আমার বুক ভেদ করে তুমি স্বপ্ন গাছের কাছে পৌঁছাবে? এত সহজ নয়। আগে আমাকে তোমার সাহস দেখা। যদি ব্যর্থ হও, তবে ফিরে যেতে হবে। আমি ফিরে যাব না। এই রাজ্য আমাকে ডাক দিয়েছে। বলো, আমাকে কি করতে হবে? তোমাকে আমার আগুনের নদী বেরোতে হবে। নদীটি ভয়ঙ্কর, কিন্তু তোমার ভয় জয় করতে হবে। মনে রেখো, শুধুমাত্র সাহসীরাই পেরোতে পারে, বুঝলে? পাহাড়ের নিচে আগুনের নদী দেখা যায়।
মায়া ভয় পায়, কিন্তু পাখি তাকে উৎসাহ দিতে থাকে। মায়া, ভয় পেও না। তুমি যদি মন থেকে বিশ্বাস করো তবে তুমি পারবে। হ্যাঁ, আমি পারবো। আমাকে পারতেই হবে। বিধাতা, আমাকে সাহায্য করো। মায়া ধীরে ধীরে আগুনের নদীর উপরে রাখা পাথরের পথ ধরে হাঁটতে থাকে। সে মাঝে মাঝে ভয় পায়, কিন্তু শেষমেশ নদীটি পার হয়ে যায়। তুমি প্রমাণ করেছো যে তুমি সাহস। যাও, আমার বুক তোমার জন্য খুলে দিলাম। পাহাড়ের মাঝখান দিয়ে একটি গুহার পথ তৈরি হয়। মায়া এবং পাখি সেই পথে প্রবেশ করে। গুহার শেষ প্রান্তে মায়া একটি উজ্জ্বল আলো দেখে। সেখানে বিশাল এক গাছ দাঁড়িয়ে আছে, যার পাতা সোনার মতো ঝলমল করছে। গাছের চারপাশে ধাঁধার জাদু ঘূর্ণায়মান হয়ে আছে। স্বাগত মায়া, তুমি আমার কাছে পৌঁছেছ। কিন্তু বীজ নিতে হলে তোমাকে তোমার হৃদয়ের বিশুদ্ধতা দেখাতে হবে। এই শেষ ধাঁধার উত্তর দাও। বলুন, আমি প্রস্তুত। আমি কিছুই নই, তবুও আমি সবাইকে আকর্ষণ করি। যদি আমাকে গ্রহণ কর তবে আমি পূর্ণ হব। তাহলে আমি কি? মায়া কিছুক্ষণ ভাবে এবং নিজের হৃদয় স্পর্শ করে। উত্তরটা স্বপ্ন। এটা নিজে কিছু নয়, কিন্তু এটি আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। যদি আমরা আমাদের স্বপ্নকে লালন করি তবে তা আমাদের পূর্ণতা দেয়। গাছ আলোকিত হয়ে ওঠে এবং তার একটি শাখা থেকে একটি উজ্জ্বল বীজ মাটিতে পড়ে। গাছের কণ্ঠ আরো মৃদু হয়ে যায়। তুমি সঠিক, এই বীজ নিয়ে যাও। এটি স্বপ্নপুরীকে রক্ষা করবে, কিন্তু মনে রেখো, স্বপ্নের মতোই এটিকে যত্ন করে রক্ষা করতে হবে। মায়া বীজ হাতে নিয়ে নেয়। তুমি পেরেছো। আমি জানতাম তুমি আমাদের স্বপ্নপুরীকে রক্ষা করবে। মায়া তার দায়িত্ব পালন করে আর বীজ নিয়ে স্বপ্নপুরী রাজ্যের রাজাকে দিয়ে দেয়। মায়া, তুমি সফল হয়েছ। আমি জানতাম তুমি পারবে। স্বপ্ন গাছের বীজ নিয়ে এসে তুমি আমাদের রাজ্যকে ছায়াদানবের হাত থেকে রক্ষা করেছ। এই বীজ আমাদের রাজ্যে আবার আশার আলো ছড়াবে। মায়া, তুমি শুধু এই রাজ্যই নয়, আমাদের হৃদয় জয় করেছ। এখন আমাদের সময় এই বীজ রোপণ করার। রাজা বীজটি একটি সোনার পাত্রে রাখেন। বীজ রোপণ করার সঙ্গে সঙ্গে রাজ্যের চারপাশে আলো ছড়িয়ে পড়ে। এখন এই স্বপ্নপুরী পুরোপুরি মুক্ত হয়েছে, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি রাজা। স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখা খুব জরুরি, কারণ সেইগুলোই আমাদের জীবনে পথ দেখায়। মায়া, তোমার মতো সাহসী ও বিশুদ্ধ হৃদয়ের মানুষদের জন্যই পৃথিবীটা সুন্দর। কিন্তু তোমার জগতে তোমার পরিবার ও তোমার স্বপ্ন অপেক্ষা করছে। এখন তোমাকে ফিরে যেতে হবে। তোমার এখন ফিরে যাবার সময়। তবে মনে রেখো, স্বপ্নপুরী তোমাকে কখনোই ভুলবে না। আমিও এই রাজ্যকে কখনোই ভুলব না। এখানকার প্রত্যেকটি স্মৃতি আমার হৃদয়ে থাকবে। আমি শিখেছি, স্বপ্ন আর সাহস একসঙ্গে থাকলে সবকিছুই সম্ভব। মায়া হঠাৎ নিজের ঘরে এসে পড়ে। চারপাশে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তার হাতে সে পুরনো বইটি, আর তার চারপাশে একটি ছোট্ট স্বপ্নে গাছের চারা। মায়া চমকে যায়। আমি কি সত্যি স্বপ্নপুরীতে ছিলাম, নাকি সবটাই আমার স্বপ্ন? কিন্তু এই চারাটি কিভাবে এলো? মায়া চারাটি একটি পাত্রে রোপণ করে, আর চারা থেকে আলো পুরো ঘরে ছড়িয়ে পড়ে ঘড়িটা একদম নতুন রূপ নেয়। মায়া বুঝতে পারে এটা স্বপ্নপুরীর পক্ষ থেকে তার জন্য উপহার।